তোমার কাছে শান্তি চাবো না, থাক না আমার দুঃখ ভাবনা। তোমার কাছে শান্তি চাবো না, অশান্তির দোলার পরে তুমি বসো, তুমি বসো লীলার ভরে। দোলা দিব, দোলা দিব এ মোর কামনা, তোমার কাছে শান্তি চাবো না। নেবে নিবু প্রদীপ বাতাসে, ঝড়ের কীর্তন উড়ুক আকাশে। নেবে নিবু প্রদীপ বাতাসে, ঝড়ের কীর্তন উড়ুক আকাশে। বুকের কাছে ক্ষণে ক্ষণে তোমার চরণ, তোমার চরণ পরশনে। অন্ধকারে আমার সাধনা, বুকের কাছে ক্ষণে ক্ষণে তোমার চরণ, তোমার চরণ পরশনে। অন্ধকারে আমার সাধনা, তোমার কাছে শান্তি চাবো না, থাক না আমার দুঃখ ভাবনা। তোমার কাছে শান্তি চাবো না। মাধবানন্দের কথাই হচ্ছে স্বামী চিত্তানন্দের মধ্যে। একদিন গম্ভীর মহারাজ আমাকে বললেন, স্বামী গম্ভীরানন্দ, গম্ভীর মানে গম্ভীরানন্দ, ইনিও প্রেসিডেন্ট হয়েছে। দেখো, রামকৃষ্ণ মঠ মিশনের পরিচালনায় নির্মল মহারাজের ডিসিশন সবাই মাথা পেতে নিত। নির্মল মহারাজ মানে মাধবানন্দ। তাঁর কথার উপর কথা বলার ক্ষমতা কারোর ছিল না, কারণ তাঁর ত্যাগ বৈরাগ্যমণ্ডিত অমল ধবল চরিত্র, নিঃস্বার্থপরতা ও পক্ষপাতহীনতা, সাধুত্ব ও পাণ্ডিত্য, সঙ্গের প্রতি ভালোবাসা ও আনুগত্য, বা কত গুণ। ঠাকুর মায়ের প্রতি ভক্তি ও প্রখর বুদ্ধির জন্য সব সাধু তাকে শ্রদ্ধার সঙ্গে মান্য করতেন। তিনি স্পিরিচুয়ালি, মরালিটি ও এথিক্সের ওপর দাঁড়িয়ে সঙ্গ পরিচালনা করতেন। স্পিরিচুয়ালিটি মানে ধর্ম, আধ্যাত্মিকতা, মরালিটি মানে নৈতিকতা, আর এথিক্স মানে হচ্ছে যুক্তি। স্পিরিচুয়ালিটি হচ্ছে আধ্যাত্মিকতা, মরালিটি হচ্ছে নৈতিকতা, আর এথিক্স হচ্ছে যুক্তি। আমার মনে হয় এই তিনটে আমি অর্থটা করলাম, জানি না ঠিক হলো কিনা। এর উপর দাঁড়িয়ে সঙ্গ পরিচালনা করতেন। সাধুদের প্রতি তাঁর ভালোবাসা, করুণা, ক্ষমা ছিল অপরিসীম। স্বামী হিরণ্যানন্দ বলেছিলেন, নির্মল মহারাজ মানে স্বামী মাধবানন্দ যদি কোনো সাধুকে তার বেঠিক কর্মের জন্য শাস্তি দিতেন, সেই সাধু তার মাথা পেতে নিত, কারণ সে জানতো এই শাস্তি এসেছে এক মহান সাধুর কাছ থেকে, যার মনে কোনো ঘৃণা বা বিদ্বেষ নেই। মনু মহারাজ স্বামী অচিন্তানন্দ ছিলেন রুক্ষ মেজাজে। বেলুড় মঠে সাধু নিবাসে থাকতেন, অন্যান্য সাধুর সঙ্গে বিশেষ বনিবনা ছিল না। একদিন নির্মল মহারাজ মানে স্বামী মাধবানন্দ তাকে ডেকে বললেন, মনু, তোমার নামে কমপ্লেন আছে। মনু মহারাজ উত্তর বললেন, আপনার নামেও কমপ্লেন আছে। সবার কীরকম রুক্ষ মেজাজে শোনায়, বেলুড় মঠে কী কাণ্ড হয় দেখুন। ও মাধবানন্দকে বলছে মনু মহারাজ যে আপনার নামেও যখন বলছে মনু তোমার নামে কমপ্লেন আছে, উনি বলছে আপনার নামেও কমপ্লেন আছে। নির্মল বললেন, দেখো, আমার নামে যে কমপ্লেন সেটা কালীকৃষ্ণ মহারাজ প্রেসিডেন্ট বা স্বামী বিবেকানন্দ দেখবেন। আমার নামে, কেন উনি তখন প্রেসিডেন্ট, আমার নামে যে কমপ্লেন সেটা কালীকৃষ্ণ মহারাজ প্রেসিডেন্ট কিংবা স্বামী তখন বিরঞ্জন তখন প্রেসিডেন্ট, উনি বলছেন সেক্রেটারি হবে। আমার নামে যে কমপ্লেন আছে সেটা কালীকৃষ্ণ মহারাজ মানে প্রেসিডেন্ট বা স্বামী বিবেকানন্দ দেখবেন, আর তোমার নামে যে কমপ্লেন আছে সেটা আমি দেখবো, উনি তো সেক্রেটারি। নির্মল মহারাজ ছিলেন জেনারেল সেক্রেটারি। নির্মল মহারাজ ছিলেন তখন জেনারেল সেক্রেটারি। তিনি এক্সিকিউটিভ হেড অফ দি অর্ডার।
বেলুড়মঠের লাইব্রেরি ছিল পুরনো মিশন অফিসের উপরের তলায়, এবং সেখানে ট্রাস্টি মিটিংও হতো। লাইব্রেরিয়ান চন্দ্র মহারাজের পেটে আলসার ছিল। লাইব্রেরিয়ান চন্দ্র মহারাজ বলে, আমি এটার সম্বন্ধে কিন্তু আমার মনে হয় ওই চন্দ্র মহারাজ যদি হয় তাহলে আমি চিনি। ইনি চন্দ্র মহারাজ ছিলেন মহাপুর মহারাজের শিষ্য। এর ব্যাকগ্রাউন্ড জানিয়ে চন্দ্র মহারাজ সম্বন্ধে আগেও বলেছি, আবার বলব। সেই জন্য 1 পোয়া দুধ তার জন্য বরাদ্দ ছিল। বেলুড়মঠে তখন গরিব অবস্থা, ঠিকমতো খাওয়া মিলত না। এদিকে মঠের ম্যানেজার মহারাজ চন্দ্র মহারাজের দুধ বন্ধ করে দিয়েছেন। চন্দ্র মহারাজ লাইব্রেরিতে গিয়ে খুব জোরে জোরে ঢেউ করে ঢেকুর তুলছেন। লাইব্রেরির পূর্ব দিকে নির্মল মহারাজের মানে স্বামী মাধবদের ঘর ও অফিস। তিনি ঢেকুরের আওয়াজ শুনে চন্দ্র মহারাজকে ডেকে ঢেকুরের কারণ জিজ্ঞাসা করে জানলেন যে তার বরাদ্দ দুধ বন্ধ করে দেওয়া হয়েছে। হয়তো ইচ্ছে করে ঢেকুর তুলছে, সেটা আমি জানি না। ইচ্ছে করে হয়তো ঢেউ করে ঢেকুর তুলছে নির্মল মহারাজকে শোনাবার জন্য। তার জন্য বরাদ্দ দুধ বন্ধ করে দেওয়া হয়েছে। তারপর নির্মল মহারাজ ম্যানেজার মহারাজকে বলে পাঠালেন যে তার জন্য যে বরাদ্দ দুধ, তিনি তো তখন জেনারেল সেক্রেটারি, সুতরাং ওনার জন্য দুধ বরাদ্দ হয়, তার জন্য বরাদ্দ দুধ যেন চন্দ্র মহারাজকে দেওয়া হয়। ব্যাস, ম্যানেজার মহারাজ সঙ্গে সঙ্গে চন্দ্র মহারাজকে পূর্বের মতো দুধ দেওয়ার ব্যবস্থাও করলেন। নির্মল মহারাজের দুধের ব্যবস্থাও যথারীতি রইল। মাধবানন্দজি পঞ্জিকা খুব মানতেন। কোথাও যেতে গেলে পঞ্জিকার শুভক্ষণ থেকে বের হতেন। একবার মায়াবতী থেকে ঘোড়ার পিঠে বসে নামছেন, হঠাৎ ঘোড়ার উপর থেকে রাস্তার জোবের পাশে পড়ে যান। সঙ্গে সাধুরা সঙ্গে সঙ্গে তাকে রেস্কিউ করলো। একজন সাধু বলল, মহারাজ আপনি তো শুভ দিন থেকে যাত্রা করেন, অথচ এই অ্যাক্সিডেন্ট হলো। মহারাজ উত্তর, দেখো আমার তো পাহাড় থেকে খাদে পড়ে মৃত্যু হতে পারত, তার বদলে দিনক্ষণ দেখেছি বলে রাস্তার পাশে একটু কেটে কুটে গেছে। ঠাকুরের সন্তানদের পর রামকৃষ্ণের সঙ্গে মাধবানন্দজি একজন আদর্শ সাধু হিসেবে পরিগণিত হন। হি ওয়াজ ট্রুলি এ রোল মডেল। কথা মধ্যে ঠাকুর সাধু সেই সব লক্ষণ বলেছেন, সে সব তার মধ্যে বিকশিত হয়েছিল। এত বড় গুণী সাধু হয়েও তিনি ছিলেন সম্পূর্ণ নিরহংকারী। 1961 সালে মহারাজ ব্রেন টিউমার অপারেশন করার জন্য আমেরিকায় যান। স্বামী নিখিলানন্দ সব ব্যয়ভার বহন করেছিলেন। তিনি আমেরিকায় প্যান্ট কোট পরে যান। এয়ারপোর্টের লোকেরা অবাক হয়ে দেখল সব গেরুধারী সাধু প্যান্ট কোট পরা এক ভদ্রলোককে প্রণাম করছে। উনি তো প্যান্ট কোট পরে যাননি, সব গেরুধারী সাধু প্যান্ট কোট পরা এক ভদ্রলোককে প্রণাম। ভদ্রলোক হচ্ছে নির্মলানন্দজি। 1934 সাল, আমি তখন বেলুড়মঠের ট্রেনিং সেন্টারে, আমাদের এক সহপাঠী ব্রহ্মচারী মাধবন খুব দর্শন চর্চা করতো। গীতা, উপনিষদ, বিধিশিরোমণি প্রচুর শ্লোক তার মুখস্থ ছিল। সে একদিন মাধবনজিকে দর্শনশাস্ত্রে নানাবিধ প্রশ্ন জিজ্ঞাসা করতে শুরু করে দিল। মহারাজ তখন সঙ্ঘের প্রেসিডেন্ট। ব্রহ্মচারীকে সোজা বললেন, দেখো আমি এখন কথাবিদের ছাত্র, তোমার সব দার্শনিক প্রশ্ন ট্রেনিং সেন্টারে আচার্যদের জিজ্ঞাসা করো। কি মজার কথা, সত্যি মজার কথা, মানে শুধু শুধু এইটাই সত্যি। ওই বেদান্ত এইসব তুমি ট্রেনিং সেন্টারে গিয়ে জিজ্ঞেস করো, বুঝলে। আর কথাবিদ হচ্ছে শেষের জিনিস, বেদান্ত সব শেষ করে তারপরে কথাবিদ পড়া উচিত। এইটাই বাদবাদ করতে চেয়েছি, এবং আমি প্রাণপণে এইটাই অনুভব করি। বেদান্ত অমুক হ্যান ত্যান যত দর্শনশাস্ত্র সব পড়া শেষ করো, করে তারপরে কথাবিদ পড়তে এসো, তারপরে কথাবিদ কথা পড়ার অধিকার তোমার হবে, তার আগে হবে না। তো বেদান্ত তুমি কথাবিদের আগে, কথাবিদ ছেড়ে তুমি বেদান্ত পড়ো, কিন্তু কথাবিদ পড়তে গেলে আগে বেদান্ত যদি পড়ার ইচ্ছে হয় তো পড়ো। আর কারু আছে, আমি যেমন ওসব কিছু কখনো পড়িনি, আমার সেই জ্ঞানও নেই, বুদ্ধিও নেই, ইচ্ছেও নেই, প্রেরণাও নেই। আমার কোনোদিন বেদান্ত ওইসব উপনিষদ পড়ার ইচ্ছে হয়নি। আমি কথাবিদ পড়ি আর সাধুদের জীবন পড়ি। কী করে সাধু হলেন একজন সাধু, কী করে সাধু হলেন, তার জন্মে থেকে কী করে, কী কারণে তিনি সাধু হলেন, কী পরিপ্রেক্ষিতে তিনি সাধু হলেন, কোন এনভায়রনমেন্টের সঙ্গে তিনি সাধু হলেন, কোন সঙ্গে তিনি সাধু হলেন, এইগুলো আমি জানবার চেষ্টা করি। বুঝতে পারছেন? এগুলো আমি জানবার চেষ্টা করি, সাধু হলেন কী করে। তো সেইভাবে আমি বহু সাধুদের জীবনী পড়ি, এখনও পড়ি। এটাই আমার সাধুসঙ্গ। সে একদিন মানবজি যেসব ব্রহ্মচারীকে তিনি সোজা বললেন, আমি এখন কথাবিদের ছাত্র বলছে না প্রেসিডেন্ট মহারাজ, তোমার ওইসব দার্শনিক প্রশ্ন ট্রেনিং সেন্টারে আচার্যদের জিজ্ঞাসা করো। ওইকালে মহারাজ ভৌতিক জগতের পরাপরে অনুভূতি রাজ্যে বাস করতেন। তিনি হয়তো আঁচ করেছিলেন যে ব্রহ্মচারীর জাপয়িতা মিতে ইচ্ছা, অর্থাৎ জানবার ইচ্ছা না, জানবার ইচ্ছা যে কত সে জানে, জানাবার ইচ্ছা
সে কত জানে সেটি জানাবার ইচ্ছে ছিল, তার জানবার ইচ্ছে ছিল না, তার জানবার ইচ্ছে ছিল না, সে কত জানে সেটি জানাবার ইচ্ছে ছিল তার ছিল। এই প্রচার বিমুখ সন্ন্যাসী অর্ধশতাব্দীর উপর জগৎ থেকে বিদায় নিয়েছেন, জগতের উপর জগৎ থেকে বিদায় নিয়েছেন, তবুও তাঁর আদর্শ জীবন আমাদের এখন অনুপ্রেরণা দিচ্ছে এবং শেখাচ্ছে প্রকৃত সাধুর জীবন কীরূপ হওয়া উচিত। একদম খাঁটি কথা, সবটাই বেলমঠের সব সাধুদের কথাই খাঁটি কথা, বুঝলেন। এরপরে আমি বিবেকানন্দজির কথা বলবো। আজকে তার হবে না বোধ হয়, কেন ছেলে থাকলে আবার হয় না। ও আমি যে ঘরে বসে প্রতিবেদন করি, এই ঘরটা হচ্ছে ওর ঘর, আর এই ঘরেই বসেই করা যায়। অন্য ঘরে বসে করতে গেলে আমারও ডিস্টার্ব, যারা বাড়িতে থাকে তাদের ডিস্টার্ব হয়, সেই জন্য করতে পারি। ওই ছেলে যখন না থাকে তখনই করি। আজকে ও ভোরবেলা অফিসের একটা কাজে বেরিয়েছে, ওই ফাঁকে আমি করে নিলাম।